ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও করেছিলাম, নাম দিয়েছিলাম বোধহয় যে কিছু বিচ্ছিন্ন শব্দগুচ্ছ, এরকমই কিছু। এটাকে ওটার কন্টিনিউয়েশন হিসেবে ধরা যায়। আজকে যে জায়গাটুকু নিয়ে কথা বলতে চাই তার মধ্যে প্রথম পয়েন্টটা হলো যে ইন্টারভিউয়ে আপনার সিরিয়াসনেস। আমি ব্যক্তিগতভাবে একজন ইন্টারভিউয়ার হিসেবে ইন্টারভিউতে আমি না, আমার মনে হয় আমার মতো আরও অসংখ্য ইন্টারভিউয়ার যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে যে ভদ্রলোক ইন্টারভিউ দিতে এসেছেন তার সিরিয়াসনেস কেমন, জবটার ব্যাপারে সিরিয়াসনেস কেমন, বা অন্তত এই ইন্টারভিউয়ের ব্যাপারে তার সিরিয়াসনেস কেমন। ধরুন আপনি ইন্টারভিউ দিতে এসেছেন, আপনার দিকে ইন্টারভিউয়ার এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা দেখছেন। সম্ভবত আপনি টাই পরেননি, সম্ভবত আপনার শেভ করা নেই, সম্ভবত আপনার চুল ঠিকমতো আঁচড়ানো নেই, সম্ভবত আপনাকে দেখতে কিছুটা অবিন্যস্ত মনে হচ্ছে বা অপ্রস্তুত মনে হচ্ছে, সম্ভবত আপনার মধ্যে এমন বিষদৃশ কিছু একটা আছে যেটা তাকে ইরিটেট করছে, বিরক্ত করছে। কেন এটা হয়? মানুষ আসলে আপনাকে কেন একটু রেডি দেখতে চায়, কেন একটু পলিশ দেখতে চায়, একটু প্রেজেন্টেবল দেখতে চায়, কেন দেখতে চায় যে আপনি খুব সুন্দর একটা অবয়ব নিয়ে ইন্টারভিউতে এসেছেন। ইন্টারভিউয়ারদের একটা সাইকোলজি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, একটা ইন্টারভিউ একটা প্রসেস, কিন্তু আপনার কাছে হয়তো মনে হচ্ছে আপনি শুধু একটা বোর্ডে বসে একটা ইন্টারভিউ দিচ্ছেন। প্রসেসটা কি এখানেই শুরু হয়েছে? তা তো নয়। একটা কোম্পানির হর্তাকর্তারা, একটা কোম্পানির পলিসি মেকাররা বা এক্সিকিউটিভরা সিদ্ধান্ত নিলেন যে তারা একটা প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছেন, একটা এক্সপেনশন করতে যাচ্ছেন, অথবা তারা এমন কিছু করতে যাচ্ছেন সেজন্য তাদের কিছু বাড়তি মানুষ দরকার, অথবা এমন একটা পজিশনে তাদের একজন বাড়তি মানুষ দরকার যে পজিশনের বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। অর্থাৎ একটা প্রয়োজন থেকে একটা চিন্তা তৈরি হয় রিক্রুটমেন্টের, এখানে এই প্রসেসটা ইনিশিয়েট হয়। এখন যে পদটুকু তারা ডিক্লেয়ার করছেন সেটার অনেকগুলো প্যারামিটার তাদেরকে ফিক্স করতে হয়। একটা এইচআরের একটা দলকে পলিসি মেকারদের সাথে কাজ করতে হয়। তারপর সার্কুলেশন প্রসেস আছে, অ্যাডভার্টাইজমেন্ট কস্টিংটা আছে, সার্কুলেশনের কথাই বলছি, অ্যাডভার্টাইজমেন্ট কস্টিং আছে। এবং এই যে ইন্টারভিউ প্রসেসটা অ্যারেঞ্জ করতে গিয়ে তাদেরকে কিছু মানুষকে জড়ো করতে হয়, অনেকগুলো স্টেক হোল্ডারকে একসাথে সম্পৃক্ত করতে হয়। আপনি যদি উপর থেকে নিচ পর্যন্ত আসেন দেখবেন অনেক স্টেক হোল্ডার একটা সার্কুলারকে আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ রিক্রুটমেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অনেক স্টেক হোল্ডারকে কাজ করতে হয়। এই প্রত্যেকটা স্টেক হোল্ডার কিন্তু স্যালারিড। সো আপনার পেছনে, অর্থাৎ আপনার ইন্টারভিউটার পেছনে তাদের সবাইকে প্রপোর্শনেটলি কিছু টাইম এবং মানি ইনভেস্ট করতে হচ্ছে। কাজে অর্গানাইজেশনের একটা বিশাল কস্ট এখানে ইনকার হয়। এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে আপনি যখন উইদাউট এনি প্রিপারেশন আপনি যখন গিয়ে হাজির হন এবং আপনার আচার আচরণে যখন একটুও সিরিয়াসনেস প্রকাশ পায় না, তখন ইন্টারভিউয়াররা ডিস্টার্ব ফিল করেন। তাদের কাছে মনে হয় যে এই মানুষটা আমাদের সময় নষ্ট করছে। বিকজ আপনি হয়তো 3 জন ইন্টারভিউয়ারকে দেখতে পাচ্ছেন, ওই 3 জন ইন্টারভিউয়ার আপনার সাথে যদি 5 মিনিট সময় কাটান তাহলে মনে রাখতে হবে তাদের স্যালারিকে যদি আমি মিনিটের হিসাব করে নিই তাহলে দেখতে হবে 3-5-15 মিনিট ওই 3 জন ব্যক্তির স্যালারি আপনি খেয়ে ফেলছেন। এখন আপনার মধ্যে যদি সিরিয়াসনেসটা না থাকে, অন্তত আপনি যদি সেটা দেখাতে না পারেন, তাহলে তারা কিভাবে আপনাকে সিলেক্ট করবেন? সিরিয়াসনেসগুলো খুব ইজি জিনিসটাকে দেখাতে হয়, নিজের মন থেকে এবং শারীরিক অবয়বে ফুটিয়ে তুলতে হয়। ধরুন আপনার ড্রেস কোডটা যেন একটু ঠিকঠাক থাকে, আপনি হয়তো শেভ করে আসছেন। এখন শেভ নিয়ে যখনই ইয়াং জেনারেশনকে আমি দেখেছি, শেভ নিয়ে যখন 100 জন ইন্টারভিউ আসলে আপনি 20 জন ইন্টারভিউ পাবেন না যারা প্রপারলি শেভ করে। আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি আজকে শেভ করেননি কেন, আপনি তো ইন্টারভিউতে আসছেন, দেখবেন জবাব দিচ্ছে যে স্যার আমি ট্রিম করি। আপনি ট্রিম করতেই পারেন, বাট ইটস আ স্পেশাল ডে। আপনি কি অর্গানাইজেশনে জব করার পরেও ট্রিমই করতে থাকবেন? ট্রিম কেন করেন? যাতে আপনার স্কিনের ক্ষতি না হয়। আপনি দাড়ি রেখে দিতে পারেন, কোনো প্রবলেম তো নেই, কিন্তু আপনি এই যে প্রতিদিন ট্রিম করেন এই অযৌক্তিক যুক্তিটা নিয়ে হাজির হন, ইন্টারভিউয়ারদের এটা ভালো লাগে না, কারণ তাদের মধ্যে ম্যাক্সিমামই শেভ করে। আবার ধরুন আপনি টাই পরেননি কেন জিজ্ঞেস করা হলো, দেখবেন অদ্ভুত যুক্তি দেয় ইন্টারভিউরা, বলে বসে যে স্যার আমি হুট করে ইন্টারভিউতে আসছি, টাই পরার সময় পাইনি, বা কোট পরেননি কেন, বা শার্টটা আয়রন করে পরেননি কেন। কোনো যৌক্তিক উত্তর ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারভিউদের কাছ থেকে পাওয়া যায় না, এবং একটা ক্যালাস একটা উত্তর আসে যেটা খুব ইরিটেট করে, বিরক্ত করে, এবং আপনি বিশ্বাস করেন যে মুহূর্তে আপনি শব্দগুলো উচ্চারণ করেছেন ওই মুহূর্তে আপনাকে রিজেকশন লিস্টে ফেলে দেওয়া হয়। আরেকটা বড় জিনিস হচ্ছে
কার্টেসির অভাব, যেটা ইন্টারভিউতে একটা দারুণ একটা প্রভাব ফেলে। এই জিনিসটা আমাদের জানতে হবে যে যারা ইন্টারভিউ নেন তারা জীবনের মোটামুটি একটা চলার পথ অতিক্রম করেছেন, তাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছে। আপনি যদি তাদের জীবনে পিছু ফিরে তাকান, আপনি দেখবেন যে এই পর্যন্ত আসার পথটা খুব একটা সরল ছিল না, খুব পরিশ্রম করতে হয়, বুঝছেন? অনেকগুলো স্যাক্রিফাইসিং মোমেন্ট পার হয়ে মানুষ এই জায়গাটুকুতে আসে। আপনার মধ্যেও পুরোটা না হলেও উনি কিছুটা দেখতে চান, কিছুটা পরিশ্রম, কিছুটা স্যাক্রিফাইস, কিছুটা কার্টেসি, কিছুটা বিনয়। কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই আমি দেখেছি যে একটা প্রবণতা হয়েছে যে এটা বয়সের উদ্ধত্ত কিনা আমি জানি না, অনেক প্রশ্নের উত্তরই ইন্টারভিউরা খুব তীক্ষ্ণভাবে উত্তর দেন, যেটা আমাদের ইন্টারভিউয়ারদেরকে খুব বিব্রত করে, কষ্ট দেয়। আপনার মনে রাখতে হবে যে হয়তো আপনার বয়সী একটা ছেলে বা ছোটো ভাই আমার আছে, হয়তো আমি যখন আপনার সাথে কথা বলছি, আমার অবচেতন মন কিছুটা হলেও আমার পুরনো ভার্সনটা আপনার মধ্যে দেখতে চায়। যখন আমি সেটা দেখতে পাই না, তখন আমি কিছুটা আশাহত হই, আমার মূল্যবোধটা আঘাত পায়, এবং আপনি সব প্রশ্নের উত্তর পাবেন সেটা আমি এক্সপেক্ট করি না, কিন্তু আপনার মধ্যে কার্টেসি থাকবে এটা আমি ফিল করি। আমি এরকমও দেখেছি যে একজন ইন্টারভিউকে আমি নেগেটিভ কমেন্ট করেছি যে আমি ওনাকে নিতে চাই না, তার মানে আমি অ্যাকসেপ্ট করিনি। ছেলেটা উঠে যাওয়ার সময়, এটা আমি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাকে বলছি, ছেলেটা উঠে যাওয়ার সময় আমিও শিওর ছিলাম যে আমার ইন্টারভিউয়ার যারা তারাও আমার ডিসিশনের সাথে একমত, মানে আমরা এনাকে নিতে চাই না। উঠে যাওয়ার সময় ছেলেটা একটা কথা বলছে যে স্যার আমি বোধহয় আশানুরূপ ইন্টারভিউটা দিতে পারিনি, তারপরে আমাকে যে আপনারা ইন্টারভিউ ডেকেছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ। এতটা আন্তরিকতা দিয়ে এই সেন্টেন্সটা উচ্চারণ করেছে যে আমার মন ঘুরে গিয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে উই শুড গিভ হিম আ সেকেন্ড চান্স। কারণ কার্টেসি একটা বিশাল একটা এলিজিবিলিটি। মানুষ একেবারে শীর্ষ পর্যায়ে পৌঁছে গিয়েও যে মানুষগুলো একটু ভদ্র, বিনয়ী, তারা খুব ভালো পারফর্ম করে, মানুষ তাদেরকে পছন্দ করে, ভালোবাসে, বিশ্বাস করে, শ্রদ্ধা করে। মনে রাখবেন, ইন্টারভিউতে কার্টেসি যদি আপনি শো করতে পারেন নিজের মন থেকে, নিজের শারীরিক অবয়ব থেকে, আপনার যদি ওটা বিচ্ছুরিত হয়, ডেফিনেটলি আপনি সিলেক্টেড হবেন। কার্টেসির শক্তি অস্বাভাবিক বেশি, যেটা ম্যাক্সিমাম ইন্টারভিউ বুঝতে চান না। কার্টেসির সাথে যে জায়গাটুকুর কনফ্লিক্ট হয় নতুন জেনারেশনের ছেলেমেয়েদের আমি দেখেছি, সেটা হচ্ছে কনফিডেন্স বা ওভার কনফিডেন্স। আত্মবিশ্বাস খুবই ভালো জিনিস, কিন্তু আপনার কনফিডেন্স যখন ওই পর্যায়ে পৌঁছে যায়, আপনার প্রদর্শনী খেলাটা যখন ওই পর্যায়ে পৌঁছে যায় যেটা আপনার কার্টেসিকে হিট করতে থাকে, ওই মুহূর্তে ইন্টারভিউটা আপনার জন্য নেগেটিভ হয়ে যায়। বিকজ আপনার সামনে যিনি বসে আছেন ডেফিনেটলি বয়স, অভিজ্ঞতা এবং ফিলোসফিতে তিনি আপনার চেয়ে কিছুটা এগিয়ে আছেন। একটা সময় আসবে যখন আপনি হয়তো ওই চেয়ারে বসবেন, কিন্তু ওই চেয়ারে বসার জন্য আপনাকে এই পথটুকু পাড়ি দিতে হবে এবং কার্টেসির খেলাটা আপনাকে খেলতে হবে। এটা একটা দারুণ ব্যাপার। যে সন্তান তার বাবাকে শ্রদ্ধা করে বা তার শিক্ষককে শ্রদ্ধা করতো বা তার বন্ধুদের প্রতি বা তার মুরব্বীদের প্রতি যার এক ধরনের শ্রদ্ধাবোধ ছিল, ওই ছেলেটাকে বা মেয়েটাকে কষ্ট করতে হয় না। ইন্টারভিউ বোর্ডেও তার কার্টেসিটা পরিষ্কার বোঝা যায় যে ইনি একজন বিনয়ী মানুষ। এবং অনেক ক্ষেত্রেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে কার্টেসিকে অনেক ক্ষেত্রেই আমরা অনেক উপরে রাখি। অনেকেই বলবেন যে স্কিলের চেয়ে কি কার্টেসি বড়? আমি তো বলবো যে হ্যাঁ, কখনো কখনো স্কিলের চেয়ে কার্টেসি অনেক অনেক বড়। কারণ একজন বিনয়ী মানুষকে আপনি নানাভাবে শেখাতে পারেন, মোটিভেট করতে পারেন, একজন বিনয়ী মানুষকে নানাভাবে আপনি এনগেজ করতে পারেন, কিন্তু অধ্যত্ব খেলাটাকে শেষ করে দেয়, শেখার খেলাটাকে, পারফর্ম করার খেলাটাকে শেষ করে দেয়। আরেকটা জায়গা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ওই যে সিরিয়াসনেসের গল্পটা বলছিলাম, ওখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে জব সার্কুলারটা। ইন্টারভিউয়াররা সবসময় জানতে চান যে আপনি জব সার্কুলারটা প্রপারলি পড়েছেন কিনা। ধরুন অনেককেই জিজ্ঞেস করে আমি দেখেছি যে পজিশনটাও ঠিকমতো বলতে পারছে না যে কোন পজিশনের জন্য সে অ্যাপ্লাই করেছে, কিংবা প্রতিষ্ঠানের নামটা পরিষ্কার করে বলতে পারছে না, অথবা নামটা বলতে পারছে কিন্তু প্রতিষ্ঠানটাকে নামের শর্ট ফর্ম বলছে, যখন ইলাবোরেশন বলতে বলা হচ্ছে তখন সে থেমে যাচ্ছে। এগুলো সাংঘাতিক ইরিটেশন তৈরি করে। মনে হয় যে আপনি আমার বাসায় এসেছেন, বেড়াতে এসেছেন, কিন্তু আপনি আমার সম্বন্ধে কিছুই জানেন না। একটা সার্কুলার তো শুধু সার্কুলার নয়, এটার পেছনে একটা ফিলোসফি থাকে। একটা সার্কুলারে একটা পোস্ট ডিক্লেয়ার করা হয়, সেই পোস্টের জন্য জব ডিফাইন করা হয় এবং অনেকগুলো ক্লজ থাকে, যে প্রত্যেকটা ক্লজ খুব সুচিন্তিত। এবং একজন ইন্টারভিউয়ার বা চাকরিদাতা এটা তো প্রত্যাশা করতেই পারেন যে একজন ইন্টারভিউ হিসেবে আপনি সার্কুলারটা আগাগোড়া পড়ে আসবেন। দেখবেন সার্কুলারগুলোর একটা স্বাতন্ত্র্য থাকে, প্রত্যেকটা কোম্পানিরই থিঙ্ক ট্যাঙ্ক থাকে এবং ওই থিঙ্ক ট্যাঙ্কের চিন্তাভাবনা কোম্পানির সবগুলো অ্যাক্টিভিটিসে প্রকাশ পায়। জব সার্কুলার তার মধ্যে একটা অ্যাক্টিভিটি। আপনি যদি কোম্পানির হেড অফিসে যান, কোনো শাখা অফিসে যান বা কোম্পানির কোনো একটা প্রোডাক্ট অ্যানালাইসিস করেন, আপনি দেখতে পাবেন
প্রত্যেকটা আইটেমের মধ্যে, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের মধ্যে ওই যে থিঙ্ক ট্যাঙ্ক কোম্পানির, যিনি কোম্পানির মূল থিঙ্ক ট্যাঙ্ক, যিনি চালিকা শক্তি, যিনি কোম্পানির মানসিক চিন্তাধারাটা যার কাছ থেকে ইনিশিয়েট হয়, দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টে, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা এনভায়রনমেন্টে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে, প্রত্যেকটা সিএসআর কর্মকাণ্ডের মধ্যে দেখবেন যে ওই ব্যক্তির বা একদল ব্যক্তির চিন্তাভাবনার প্রতিফলন আছে। কাজে আপনি যে কোম্পানিতে জব করতে যাচ্ছেন, আমি অন্তত বিশ্বাস করি যে আপনার সিরিয়াসনেসের পার্ট হিসেবে ওই কোম্পানির কোনো একটা অফিস আপনার ভিজিট করা উচিত, ওই কোম্পানির দু একটা প্রোডাক্ট আপনার একটু ব্যবহার করে দেখা উচিত, ওই কোম্পানির সার্কুলারগুলো খুব, শুধু এই সার্কুলারটা না, বিগত বছরগুলোর সার্কুলারগুলো একটু জোগাড় করে পড়ে নেওয়া উচিত। আপনি দেখতে পাবেন যে ওখানে কিছু বাজওয়ার্ড আছে, ওখানে কিছু কিওয়ার্ড আছে, ওখানে কিছু পাঞ্চওয়ার্ড আছে, যেগুলো ওই কোম্পানির ওই সময়কার সাইকোলজি, ওই সময়কার স্ট্র্যাটেজি রিফ্লেকশন। খুব কম ইন্টারভিউ আছে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে। ধরুন কোনো একটা কোম্পানির জব সার্কুলারে আপনি দেখলেন যে তারা বলেছে যে যিনি অ্যাপ্লাই করছেন তার মোটরসাইকেল চালানো জানাটা খুবই জরুরি। আপনি বুঝতেই পাচ্ছেন যে এটা একটা ইন্টেনশন, অর্থাৎ যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন এটা একটা রোমিং পোস্ট, এখানে আপনাকে মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং প্রচুর চালাতে হবে। অনেক জায়গায় লিখে দেওয়া হয় এনজিওগুলোর সার্কুলারে যে দেখবেন যে আপনার যদি একটা মোটরসাইকেল থাকে ওটাকে অ্যাডেড অ্যাডভান্টেজ বলা হয়। দেখবেন অনেক ব্যাংকের সার্কুলারে পরিষ্কার অনেকগুলো ডিসিপ্লিনের কথা বলা থাকে, শুধু বিজনেস ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদেরকে না, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছেলে মেয়ে, এগ্রিকালচার, ইংলিশ এবং রিলেটেড যে কোনো ডিসিপ্লিনের ছেলে মেয়েদেরকে এনকারেজ করা হয়। ডেফিনেটলি এটা ওই অর্গানাইজেশনের সাইকোলজির কথা বলা হয়, তাদের গ্লোবাল সেন্সের কথা বলা হয়। তারা যে ডিসিপ্লিন ওরিয়েন্টেড খেলাটা খেলে না, এই সাইকোলজি ওখানে প্রকাশ পায়। আপনার উচিত এটা পড়া এবং এটাকে ইন্টারভিউ বোর্ডে প্রেজেন্ট করা যে আপনি এই জিনিসটা বোঝেন, আপনি কোম্পানির এই জায়গাটুকুর সাথে আপনি অ্যালাইন আছেন। অথবা দেখবেন যে স্যালারির জায়গাটুকুতে কিছু ফ্রেজ থাকে, ওখানে পড়লেই বুঝতে পারবেন যে ওই ফ্রেজের মধ্যে কোনো একটা হিডেন মেসেজ আছে, অথবা কোনো একটা বাজওয়ার্ড তারা ইউজ করছে যে বাজওয়ার্ডটা অন্য কোম্পানি তার সার্কুলারে ইউজ করে না, অথবা কোনো একটা ছবি বা লোগো এমনভাবে ইউজ করা হয়েছে যেটা পেছনে কোনো একটা হিডেন মেসেজ আছে। মনে রাখবেন যে কোম্পানি যে জব সার্কুলারগুলো দেয়, এই সার্কুলারগুলোর পেছনে তারা প্রচুর সময় ব্যয় করে এবং কোম্পানির প্রত্যেকটা সার্কুলার, প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা ওয়ার্ক, প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের পিছনে কোম্পানির থিঙ্ক ট্যাঙ্কের চিন্তাভাবনার প্রতিফলন থাকে। আপনারা যদি ভালোভাবে এটা অবজার্ভ করেন, আমার মনে হয় না পৃথিবীর কোনো ইন্টারভিউতেই কোয়ালিফাই করা এমন জটিল কিছু। কিন্তু মনে রাখতে হবে শোম্যানশিপের খেলা ইন্টারভিউ বোর্ড নয়। এখানে আপনি তার ফিলোসফি পড়ে তাকে খুশি করার জন্য ওটা বলে কোনো লাভ নেই। তিনি ওটা বুঝতে পারেন, ইন্টারভিউয়ার এটা বুঝতে পারেন যে আপনি তার ফিলোসফির সাথে অ্যালাইন নাকি অ্যালাইন না। আমি ব্যক্তিগতভাবে জীবনে নিজে যেমন প্রচুর ইন্টারভিউ নিয়েছি, প্রচুর ইন্টারভিউ দিয়েওছি, এবং এখন পর্যন্ত এরকম ইন্টারভিউ বোধহয় খুব কম দিয়েছি যেখানে আমি সিরিয়াস ছিলাম না। কোথাও কিছু অপারগতা ছিল, কিন্তু কার্টেসি দিয়ে ওটা পার হওয়ার চেষ্টা করেছে। এবং আমি দেখেছি আমার শেষ আমি কৌশল বলবো না, আমি সবসময় আমার এলিজিবল শেষ ক্রাইটেরিয়া হিসেবে কার্টেসিটাকে ইউজ করার চেষ্টা করেছি। কোনো এক জায়গায় যদি টের পেয়ে থাকি যে আমার কারণে ইন্টারভিউরা ইরিটেট হয়েছেন, আমি রীতিমতো ক্ষমা চেয়ে এসেছি যে স্যার আমার এই জায়গাটুকুতে আরেকটু সিরিয়াস হওয়া উচিত ছিল, এবং এটাতে আমি সিলেক্ট হই বা না হই এটা আসলে পুরো দায়টাই আমার। কিন্তু আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, নেক্সট যে কোনো ইন্টারভিউ, যে কোনো কোম্পানিতে যাই না কেন, এই ইন্টারভিউ থেকে যেটা শিখেছি সেটা অবশ্যই সেখানে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব। অ্যান্ড আমাকে যে আপনারা এই সময়টুকু দিয়েছেন এবং আপনাদের কাছ থেকে যে আমি কিছুটা শিখতে পেরেছি সেজন্য ধন্যবাদ। এটা আমি কিছু ইন্টারভিউতে এটা আমি লাস্ট স্টেটমেন্ট হিসেবে ইউজ করতাম, এবং আমি দেখতাম যে এই স্টেটমেন্টের পরে তারা আমাদেরকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেন। আমি জানতাম যে এই সময় তাদের মনোজগতে একটা ঝড় বয়ে যায়। তারা বুঝতে পারেন যে এই ক্যান্ডিডেটের অনেক রকম ঘাটতি আছে, কিন্তু কার্টেসি এমন একটা জিনিস যেটা তাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয়। এবং তাদের আমি সবসময় মনে করি ইন্টারভিউয়াররা খুব কার্টিয়াস হন, খুব ভদ্র হন। তারা তাদের অতীত ভার্সনটাকে মনে করেন এবং তারা বিশ্বাস করেন যে এই মানুষটাকে একটা সুযোগ দেওয়া যায় কিনা। আরেকটা জায়গা, একটু বড় হয়ে যাচ্ছে বোধহয় ভিডিওটা, এই লাস্ট পয়েন্টটা দিয়ে আমি শেষ করি, যে ইন্টারভিউরা কিছু প্রশ্ন করেন, কিছু রিজিড কোয়েশ্চন, কিছু হার্ড কোয়েশ্চন। ধরেন যে প্রশ্নগুলো আপনাকে একটু অস্বস্তিতে ফেলে দেয়, আপনাকে একটা সিদ্ধান্তহীনতায় ফেলে দেয়। পোস্টিং নিয়ে প্রশ্ন করেন যে বাংলাদেশে যে কোনো প্রান্তে পোস্টিং দিলে আপনি কী করবেন বা না করবেন। অনেকেই আমি দেখেছি চিন্তা করতে বসে যান ইন্টারভিউরা, যে আসলে আমি অন্য কোথাও যাব কি যাব না। এটা তো আপনার আগেই মাইন্ডসেট থাকার কথা, আপনি যাবেন কি যাবেন না।
আপনার ডেফিনেটলি আপনার যদি মাইন্ডসেট থাকে যে আপনি যাবেন, তাহলে একটু দ্বিধা না করে উত্তর দেন যে স্যার বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো প্রান্তে চাকরির জন্য যেতে আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমার কিছু ফ্যামিলির রেসপন্সিবিলিটি আছে, আমার বয়স্ক বাবা মা আছেন বা আমার ছোটো ভাই বোন আছে, দরকার পড়লে পুরো ফ্যামিলি শিফট করবে, যেহেতু আমি যদি ফ্যামিলির গার্ডিয়ান হই পুরো ফ্যামিলি নিয়ে আমি শিফট করবো এবং এটা কোনো জটিলতা নেই। কিন্তু আপনার যদি মনের মধ্যে দ্বিধা থাকে বা কোনো প্রবলেম থাকে, সেটা আগে থেকেই আপনার পরিষ্কার করা উচিত যে এই জবের ইন্টারভিউ আপনার আসা উচিত না। আরেকটা জিনিস, এই কথা বলার অর্থ এই নয় যে আপনাকে আসলেও ঢাকার বাইরে বা দূরে কোনো প্রান্তে পোস্টিং দেওয়া হবে। এটা একটা টেস্ট কোয়েশ্চন, আপনার সাইকোলজিক্যাল রেডিনেস বোঝার জন্য। সমস্ত প্রতিষ্ঠানই তার কোম্পানির সুবিধা অসুবিধা দেখে। সিচুয়েশন আসলে কখন কী হবে বলা মুশকিল, কিন্তু আগেই এখানে বসেই আপনি, যেখানে আপনার জবই হয়নি, এই ইন্টারভিউটাই আপনি কোয়ালিফাই করেনি, সেখানেই এত দ্বিধাগ্রস্ত হয়ে যাওয়ার তো কিছু নেই। কিন্তু মিথ্যা কথা বলবেন না, আমার অনুরোধ, মিথ্যা কথা বলবেন না। আগে নিজের মনকে বিশ্বাস করান যে ইন্টারভিউয়ার যে প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করছেন সেটা শতভাগ পজিটিভিটি নিয়ে আপনি সে প্রশ্নটা রেসপন্স করুন, নিজের মনকে বিশ্বাস করি। কিন্তু কৃত্রিম আচরণ করবেন না বা মিথ্যা কথা বলবেন না যে কোনো জায়গায় যাবো তারপর জব পাওয়ার পরে আবার মনে করলেন। এগুলো লং টার্মে আপনাকে অনেক বড় ক্ষতির মধ্যে ফেলবে। ম্যাক্সিমাম ইন্টারভিউ এটা বোঝে না। ইন্টারভিউয়ারদেরকে বোকা বানাতে যেন না, বোকা বানাতে গেলেই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আজকে এই পর্যন্ত থাক। এই সিরিজটা আমি আসলে একটু কন্টিনিউ করতেই চাই, কারণ এই সিরিজে ঝুলিটা অনেক বড়, এটার গল্পগুলো আসলেও শেষ হতে চায় না। দেখি আপনাদের যদি ভালো লাগে তাহলে নেক্সটে এটা নিয়ে হয়তো আরও অনেকগুলো সেশন করার ইচ্ছা আমার আছে।